আসসালামু আলাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক স্টুডেন্টকে দেখেছি বা যখন পড়ানোর সময় হয় তখন অনেক স্টুডেন্ট বৃত্তের অধ্যায়টা পড়তে চায় না। বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট তারা তো বৃত্তের অধ্যায়ের জ্যামিতির কথা শুনলে তাদের ভয় জাগে বা ভয় লাগে যে বৃত্তের অধ্যায় নাকি তাদের কাছে খুবই কঠিন। কিন্তু বৃত্তের এমন কিছু বেসিক আইডিয়া যদি সব স্টুডেন্টের মাঝে থাকে তাহলে বৃত্তের আর ভয় থাকবে না। সেই বৃত্তের যে বেসিক আইডিয়াটা আমি সব স্টুডেন্টের মাঝে শেয়ার করার জন্য আজকের যে টপিকসগুলো আমি যে কোন কোন বিষয়টা জানলে বৃত্তের অধ্যায়টা বোঝা খুব সহজ হবে সেই টপিকসগুলো আমি বোর্ডে পূর্বে থেকে লিখে রেখেছি। সেই টপিকসগুলাই আমি বিস্তারিত আজকে আলোচনা করব। তোমরা যারা বৃত্ত ভালো বোঝো না বা বৃত্তের অধ্যায়টা তাদের কাছে খুব কঠিন লাগে তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটা। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের কাছে এই অধ্যায়টা খুব একটা আর কঠিন মনে হবে না। তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুদের মাঝে পৌঁছে দেবে। তো আমি আর কথা না বলে দেখো আজকের যে আলোচনার বিষয়গুলো আমি তুলে ধরছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমি বিশ্বাস করি যে তোমরা এই বৃত্তর সম্পর্কে তোমাদের যে ভয় সেটা আর থাকবে না। তো আমি প্রথমেই দেখো একটা বৃত্ত আমি কোনো যন্ত্রপাতি ছাড়াই হাতে এঁকে রেখেছি। সেই প্রথমেই আমি বৃত্ত কাকে বলে তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা জানি সব কিছুর একটা কেন্দ্র থাকে, যেমনি এই বৃত্তের একটা কেন্দ্র আছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে দেখো এই একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে সব দিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ ক্ষেত্র বা যে বক্ররেখাটা আমরা অঙ্কন করেছি এই বক্ররেখাটা বলা হবে হলো বৃত্ত। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্রকে চারপাশে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটা অঙ্কন করা হয়েছে সেটাকে বলা হবে বৃত্ত। তো এখন এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা আঁকানো হয়েছে এই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে কেন্দ্র। এরপরে হলো পরিধি। এখন পরিধি হলো কি, এই দেখো বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্য, তো বৃত্তের দৈর্ঘ্যটাকে বলা হবে কি পরিধি। অর্থাৎ এই যে বক্ররেখা যে আমরা আঁকাইছি যে বক্ররেখা, এই বক্ররেখাটাকেই বলা হবে পরিধি। তাহলে তুমি সংজ্ঞায় যদি বলো তাহলে বৃত্তের দৈর্ঘ্যকেই কি বলা হয় পরিধি বলে। তাহলে এটা গেল। এখন দেখো জ্যা কাকে বলে। এখন দেখো যদি এই বৃত্তের উপরে এই পরিধির উপর আমি দুটো বিন্দু নিলাম, এই একটা বিন্দু এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম হলো বি। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি সংযোগ করি তাহলে এই সংযোগ রেখা তাহলে এবি, এই এবিটাকে বলা হবে জ্যা। অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাটাকে বলা হবে জ্যা। এখন এটা জ্যা এরকম হতে পারে, আবার ধরলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এইটা যদি আমি নাম দিলাম পিকিউ, তাহলে পিকিউ একটা জ্যা। অর্থাৎ পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। আবার যদি এরকম হয়, দেখো আমি এইখানে একটা দিলাম বিন্দু এখানে একটা বিন্দু দিলাম, এখন যদি এই দুইটা বিন্দু আমি যোগ করি তাহলে কি হলো এটাও জ্যা। তবে এই জ্যা আর এই জ্যা অর্থাৎ এই তিনটা জ্যার মধ্যে দুইটা জ্যা মিল আছে আর একটা জ্যার মধ্যে পার্থক্য আছে। এইটা জ্যাটা দেখো এই জ্যাটা গেছে এই বৃত্তের যে কেন্দ্র এই কেন্দ্রে যে গেছে এই জ্যাটা, অর্থাৎ এখানে আমি ধরলাম আর এস। এখন এই আর এস জ্যাটা দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, আর বাকি যে দুইটা জ্যা এটা এ বি আর হলো পি কিউ, এই দুইটা জ্যা কি হয়েছে বৃত্তের কেন্দ্রে বাইরে দিয়ে গেছে। এখন যে জ্যাটা বৃত্তের কেন্দ্রে দিয়ে যাবে সেটা হলো কেন্দ্রগামী জ্যা বা ওইটাকেই বলা হয় বৃত্তের ব্যাস। তার মানে জ্যা হলো কেন্দ্র দিয়ে যায় এমন দুটি বিন্দুর সংযোগ রেখাটাকে বলা হয় ব্যাস। তার মানে এটা বুঝতে হলে এই ব্যাসটাকেই বলা যায়, এটা আবার ব্যাস প্লাস জ্যা দুটাই বলা যায়, আর এগুলোকে শুধু জ্যা বলা হয়। এরপরে আসি ব্যাসার্ধ নিয়ে। এখন ব্যাসার্ধ কাকে বলে। এখন এই দেখো বৃত্তের কেন্দ্র থেকে
পরিধি পর্যন্ত এই যে একটা দূরত্ব দিলাম, এটাও দিতে পারি বা এটাও দিতে পারি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা কী বলে? বৃত্তের ব্যাসার্ধ বলে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব অঙ্কন করা আছে সেই দূরত্বটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো এই যেখান থেকে আমি এটা রাখলাম বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আবার এখন এই কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব আর, তার মানে এই দুইটা আর যদি আমি যোগ করি তাহলে আর যোগ আর সমান হলো 2r। তার মানে বৃত্তের ব্যাস হলো 2r। আর ব্যাসকে অর্ধেক করলে কি পাওয়া যাবে? ব্যাসার্ধ পাওয়া যাবে। তার মানে বৃত্তের ব্যাস হলো 2r আর বৃত্তের ব্যাসার্ধ হলো r, অর্থাৎ ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। এরপরে যদি আমি বৃত্তচাপের দিকে আসি, দেখো এই বৃত্তচাপ আমি একটু যদি এইগুলো মুছে দেই। এখন আমি বলতে চাচ্ছিলাম কি বৃত্তচাপ। দেখো এখন বৃত্তচাপ কি? এই পরিধির উপর যে কোনো দুটি বিন্দু, এ একটা বিন্দু এ নাম দিলাম, এ একটা বিন্দু বি নাম দিলাম। তাহলে এই দেখো এই সম্পূর্ণ পরিধি রেখে এ এবং বি দুইটা বিন্দু, তাহলে সম্পূর্ণ পরিধির অংশেই দুইটা বিন্দু দ্বারা কি হলো পরিধির একটা অংশ বিবেচনা করা হয়েছে। তার মানে এ আর বি এই দুইটা বিন্দুর মাঝখানে পরিধির যে অংশ, সেই অংশটা হলো কি উৎপন্ন করছে? একটা চাপ উৎপন্ন করছে, যেটাকে বলা হয় বৃত্তচাপ। এখন এই চাপটা দেখো দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অংশ আর একটা এই অংশ। তার মানে এই চাপটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা দেখো এই চাপটা ছোট আর এই চাপটা তুলনামূলকভাবে অনেকটাই বড়। তার মানে ছোট চাপের একটা নাম আছে, আবার এই বড় একটা চাপের নাম আছে। তাহলে এই ছোট চাপটার নাম হলে উপচাপ। অর্থাৎ বৃত্তের এই এ বি দুইটা বিন্দু কী করছে? বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করছে। তার মানে এই ছোট চাপটাকে বলা হবে উপচাপ আর এই বড় চাপকে বলা হবে অধিচাপ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো বলা হয়েছে কি বৃত্তস্থ কোণ। এখন দেখো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ সম্পর্কে অনেকগুলা উপঅধ্যায় প্রমাণ করতে হয় এবং এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সমন্বয়ে প্রচুর বৃত্ত অর্থাৎ অনেক বৃত্তের উপাদ্যগুলা তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি এখন দেখো বৃত্তস্থ কোণ কাকে বলে সেটা যদি আমি একটু বলি তাহলে তোমাদের জন্য সহজ হবে। এখন খেয়াল করো বৃত্তস্থ কোণ। এখন দেখো এই একটা বিন্দু যদি আমি বলি এ একটা বিন্দু, তাহলে এই বিন্দু যদি আমি যোগ করি তাহলে কি হলো? একটা জ্যা হলো। এখন এই বিন্দু থেকে আরেকটা বিন্দু, এখানে খেয়াল করো এই দুইটা যদি বিন্দু যোগ করলাম তার মানে কি হলো? আরেকটা জ্যা হলো। তার মানে এ একটা জ্যা, এখানে নাম দিলাম হয়তো এ বি সি। এখন এ বি একটা জ্যা, এসি একটা জ্যা, অর্থাৎ দুইটা জ্যা দেখো কোথায় মিলিতেছে? বৃত্তের পরিধির কোনো একটা বিন্দুতে। এই যে এই পরিধির কোনো এক বিন্দু, অর্থাৎ দুইটা জ্যা একটা জ্যা বৃত্তের পরিধির উপর কোনো এক বিন্দুতে, এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই মিলিত বিন্দু দেখো একটা কোণ উৎপন্ন করেছে। কোণ উৎপন্ন করেনি? হ্যাঁ, এই কোণকেই বলা হবে কি বৃত্তস্থ কোণ। অর্থাৎ তুমি এবার বলতে পারো যে বৃত্তের দুইটি জ্যা পরিধির কোনো বিন্দুতে যদি মিলিত হয় এবং ওই মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে ওই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তুমি মনে রাখার জন্য যেহেতু এই কোণটা পরিধির উপর উৎপন্ন করেছে, তোমার মনে রাখার সহজ হিসাবে সেটাকে পরিধিস্থ কোণও বলতে পারো। তবে সবচেয়ে শুদ্ধ কথাটা হলো এটা বৃত্তস্থ কোণ। তারপর তোমার মনে রাখার কৌশল হিসাবে তুমি এটাকে যেহেতু পরিধির উপর কোণ উৎপন্ন, তাহলে পরিধিস্থ কোণও বলতে পারো। এখন আসলো কেন্দ্রস্থ কোণ। এখন দেখো এই কেন্দ্রস্থ কোণ কি? তার মানে নামে শুনতে বুঝতে পারছো যে এটা কেন্দ্র, তার মানে এখানে কোণটা উৎপন্ন করবে কোথায়? কেন্দ্রে উৎপন্ন করবে। এখন দেখো এই একটা বিন্দু যদি আমি এখানে খেয়াল করি, দেখো এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু দেখো এই বিন্দু এই বিন্দু। এখন এই বিন্দু দ্বারা যদি কেন্দ্রের সাথে আমরা সংযোগ করি তাহলে এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, কেন্দ্র দিলাম ও। তাহলে এই দেখো এই দুইটা বিন্দু বৃত্তের পরিধিকে দেখো এই পরিধির অংশ বিশেষ, তার মানে এখানে একটা কি উৎপন্ন করছে? চাপ উৎপন্ন করছে। হ্যাঁ, আর এই দুইটা বিন্দু পরস্পর সংযোগ করে কেন্দ্রের সাথে সংযোগ করেছি, তার মানে একটা কোণ উৎপন্ন হয়েছে।
এবং কোণের শীর্ষবিন্দু, দেখো এই কোণের শীর্ষবিন্দু কোথায় উৎপন্ন হয়েছে, বৃত্তের কেন্দ্রে অবস্থান করছে। তার মানে এই বৃত্তের কেন্দ্রে দেখো কোণের শীর্ষবিন্দু একটা কোণ উৎপন্ন করেছে, দেখছো? এই কোণটাকে বলা হবে কি, কেন্দ্রস্থ কোণ, যেখানে চাপ হবে কোনটা, এবি। তাহলে খেয়াল করো এখানে একটু বিষয়, যে পাশে চাপ উৎপন্ন হবে, মানে যে পাশে চাপ উৎপন্ন করবে ঠিক তার একই পাশে কেন্দ্রস্থ কোণ হবে। দেখো চাপ উৎপন্ন করতে এই পাশে, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এই পাশে। কিন্তু এখন দেখো আমি যদি এরপরে বলি, এই বৃত্তস্থ কোণটা যদি আবার একটু বিস্তারিত করি, এখন দেখো এখান থেকে যদি আমি এইরকম এই একটা জ্যা আর একটা জ্যা আমি সরি এই একটা জ্যা আমি সেট করলাম। তার মানে দেখো এই দুটো জ্যা এই যা মিলিত হয়েছে, তার মানে এটা কি ধরনের কোণ, বৃত্তস্থ কোণ। এখন যে পাশে মনে করবা যে পাশে চাপ উৎপন্ন করবে ঠিক তার চাপের উপরে দণ্ডায়মান পরিধির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো বৃত্তস্থ কোণ। তার মানে চাপের উপরে থাকবে হলো পরিধি বরাবর যে কোণ, সেটা হলো বৃত্তস্থ কোণ। আর চাপের উপরে কেন্দ্র বরাবর যে কোণ থাকবে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের দেখাবো হলো বৃত্তের ছেদক কাকে বলে। আমি যদি একটু বৃত্ত এরকম করে হাতে আঁকানোর চেষ্টা করি, দেখো কোনো রকম একটা বৃত্ত হয়েছে, এই বৃত্তের ছেদক কি। এখন এই বৃত্তের উপর দেখো যদি আমি দুইটা বিন্দু নেই, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে এই বিন্দু যদি আমি সংযোগ করি তাহলে কি হবে, একটা জ্যা। এই জ্যাটাকে যদি আমি দুই দিকেই বর্ধিত করি, দেখো একটা একটু এইদিকে বাড়ালাম, একটু এইদিকে বাড়ালাম, তাই না? তাহলে এখন দেখো এই জ্যা যে আমি বাড়ানো হলো, এই বর্ধিত জ্যাটা দেখো যে বৃত্ত থেকে কয়টা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে। তার মানে এ একটা বিন্দু, এ একটা বিন্দু। তার মানে এই যে সরলরেখাটা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে, দুইটা বিন্দু ছেদ করছে। আবার যদি এরকম হতে পারতো, এই একটা সরলরেখা, তাহলে এই দেখো এই সরলরেখাটা এ একটা বিন্দু ছেদ করছে, এ একটা বিন্দুতে ছেদ করছে। তার মানে এই সরলরেখাকেই বলা হবে এই বৃত্তের হলো ছেদক। আবার এরকম হতে পারতো, দেখো যদি আমি এরকম টান দিতাম বা একটু বাঁকা হয়তো বা এরকম বাঁকা টান দিতাম, তাহলে এটা কি হতো, এই দেখো একটা বিন্দুতে ছেদ করছে, এটাও কি বৃত্তের ছেদক। এখানে যদি আমি একটু নাম দিই, দেখো এখানে পি দিলাম, অর্থাৎ এই বিন্দুটার নাম, আর এটার নাম হলো কিউ দিলাম। এখন এখানে একটু খেয়াল করো যে এই দেখো আমি এখানে কয়েকটা সরলরেখা আঁকছি। তার মানে দেখো এই যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা। এখন তুমি অনুমান করতে পারছো, দেখো এই সরলরেখা সর্বোচ্চ একটা বৃত্তে কয়টা বিন্দু ছেদ করতে পারে, দুইটা বিন্দুতে। দেখো এই একটা, এই একটা, এই সরলরেখা দুইটা বিন্দু ছেদ করছে। আবার এই সরলরেখা একটা, দুইটা, আর এখানে একটা, এখানেও একটা। তার মানে একটি সরলরেখা একটি বৃত্তকে মাত্র দুইটা বিন্দুতে কী করতে পারে, ছেদ করতে পারে। আরেকটা দেখো আমি এখানে নাম দিয়েছি পিকিউ। দেখো এই সরলরেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে। এখন এই সরলরেখাকে কী দ্বারা, এই পাশের বিন্দুকে কী দ্বারা প্রকাশ করেছে, পি বিন্দু। তাহলে এইটাকে বলা হবে বৃত্তের অভ্যন্তরণ ভাগ, আর এটাকে বলা হবে কি, বহিস্থ ভাগ। কারণ এই অংশটাকে বৃত্তের ভিতরে অবস্থান করছে, যে জন্য এখানে অভ্যন্তর ভাগ। আর এইটা বৃত্তের বহিস্থ মানে বাইরে অবস্থান করছে, যে জন্য কি বিন্দুটাকে বলা হবে বৃত্তের বহির্ভাগ। তো এরপরে বলা আছে বৃত্তের স্পর্শক। এখন দেখো যদি আমি বৃত্তের স্পর্শক দেখি, আমি একটা বৃত্ত আঁকালাম। এখন দেখো এই একটা সরলরেখা, একটা সরলরেখা হয়তো ধরলাম এবি, এবি একটি সরলরেখা। এই সরলরেখা আরেকটা মনে রাখো, স্পর্শক মানে কি, ছুঁয়ে যাওয়া, কোনো কিছুকে স্পর্শ করা। তার মানে এই সরলরেখা বৃত্তকে দেখো একটি মাত্র বিন্দুতে কি করছে, স্পর্শ করেছে। তাহলে এই সরলরেখাটিকে বলা হবে এই বৃত্তের স্পর্শক। আর যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুকে বলা হবে স্পর্শ বিন্দু। অর্থাৎ কোনো সরলরেখা বৃত্তকে যদি একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই সরলরেখা মানে এবিকে বলা হবে স্পর্শক। আর যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দু অর্থাৎ পি বিন্দুকে বলা হবে স্পর্শ বিন্দু। এখন এরপরে বলা আছে কি, বৃত্তের সাধারণ স্পর্শক। এখন বৃত্তের সাধারণ স্পর্শক কি, এটা দেখো যদি বৃত্তটা এঁকে দেখাই তাহলে দেখো হয়তো তোমাদের জন্য একটু সহজ হবে। দেখো যদি আমি এরকম করে আঁকাই,
দেখো এই একটা বৃত্ত, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে, কারণ আমি তো হাতে কোনো যন্ত্র ছাড়া আঁকাচ্ছি, জন্য কি কেন্দ্র থেকে সম দূরত্ব সবগুলাই হচ্ছে না। দেখো আঁকালাম। আবার যদি এরকম দেখাই, সরি একটু বাঁকা হয়ে গেল। দেখো এখানে বলা আছে কি এই একটা সরলরেখা দুইটা বৃত্ত কি করছে, স্পর্শ করেছে। আবার এই সরলরেখাটাও একটা বিন্দু দুইটা বৃত্তকে কি করছে, স্পর্শ করেছে। তাহলে একটি সরলরেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয়, তার মানে এই একটি সরলরেখা দুটা বৃত্তের স্পর্শক বা এই সরলরেখা দুটা বৃত্তের স্পর্শক, তাহলে এই সরলরেখাটাকে বলা হবে কি বৃত্তের সাধারণ স্পর্শক। এখন তার মানে কি অর্থাৎ একটি সরলরেখা যদি দুইটা বৃত্তের স্পর্শক, তার মানে এই সরলরেখা দেখো এই একটা স্পর্শক তৈরি করছে, এইটা স্পর্শক তৈরি করছে, আবার এই সরলরেখাটাই এখানে স্পর্শক তৈরি করছে, এখানে স্পর্শক তৈরি করছে, তার মানে এই সরলরেখাটাই বলা হবে বৃত্তের সাধারণ স্পর্শক। এখন বলা আছে দেখো এইটাই থেকে আবার বলা আছে বৃত্তের সরল সাধারণ স্পর্শক। এখন সরল সাধারণ স্পর্শক কি, দেখো এই যে একটা সরলরেখা বৃত্তকে কি করছে, দুইটা বৃত্তকে স্পর্শ করেছে এবং দুইটা বৃত্তের কেন্দ্র দেখো এই সরলরেখার উপরে অবস্থিত। কারণ এই দেখো এই বৃত্তের কেন্দ্র এই সরলরেখার উপরে অবস্থিত, আবার এই বৃত্তের কেন্দ্র সরলরেখার উপর অবস্থিত, একই পাশে অবস্থান করছে। অর্থাৎ এই স্পর্শকের উপর দুইটা বৃত্তের কেন্দ্র একই এবং দুইটা কেন্দ্রই দেখো স্পর্শকের উপর অবস্থান করছে, যে জন্য এটাকে বলা হয়েছে সরল সাধারণ স্পর্শক। এখন এইটা দেখো আবার এঁকেছিলাম, এইটা কি এই দেখো স্পর্শক রেখা, একটা বৃত্ত উপরে আর একটা বৃত্ত নিচে, তাহলে এই স্পর্শক রেখার দুইটা বৃত্তই কিন্তু কি করছে, স্পর্শ করেছে। কিন্তু এই স্পর্শ রেখার একটা উপরে একটা নিচে, দুইটা বৃত্তের কেন্দ্র দেখো, একটা বৃত্তের কেন্দ্র এই স্পর্শক রেখার উপরে আর একটা স্পর্শক নিচে, তার মানে স্পর্শ রেখার বিপরীত পাশে দুইটা বৃত্তের কেন্দ্র থাকলে সেটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক, অর্থাৎ আড়াআড়িভাবে স্পর্শ করেছে, এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। এখন যদি আমি এরপরে বলা আছে দেখো অন্তঃস্পর্শক। অন্তঃস্পর্শকটা কি একটু খেয়াল করো, দেখো এই একটা বৃত্ত, এখন দেখো এই বৃত্তের একটা সাধারণ স্পর্শক আছে, অর্থাৎ এই বৃত্তের একটা আমরা স্পর্শক রাখলাম, তার মানে একটা সাধারণ বিন্দু। এখন এর কেন্দ্র হলো এইটা। এখন এই সাধারণ বিন্দুকে স্পর্শ করে যায় আর একটা বৃত্ত, দেখো এই যে স্পর্শ করেছে এই বৃত্তের কেন্দ্র এইটা, অর্থাৎ একটা স্পর্শকের একই পাশে দুইটা বৃত্তের কেন্দ্র এবং দুইটা বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক বিন্দু আছে। এই দেখো এই বৃত্তের বড় বৃত্তের স্পর্শ বিন্দু এটা, আবার ছোট বিন্দুর স্পর্শ বিন্দু এটা, তাহলে এই ধরনের বৃত্তটাকে বলা হবে অন্তঃস্পর্শ, অর্থাৎ এই ধরনের বৃত্ত দ্বারা গঠিত স্পর্শটাকে বলা হবে অন্তঃস্পর্শ। এরপরে হলো বলা আছে বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে কি বাইরে। এখন দেখো একটু এরকম, আর এর যদি একটা স্পর্শক আঁকি, তার মানে দেখো এই স্পর্শকের একটা সাধারণ বিন্দু আছে, এখন এই একটা কেন্দ্র আছে, এখন এই বৃত্তের বাইরে যদি আর একটা বৃত্ত আমরা আঁকাই, দেখো এরকম হবে, তাহলে এই বৃত্তেরও দেখো একটা সাধারণ স্পর্শক এটা, কিন্তু এই বৃত্তের কেন্দ্র এটা, কারণ স্পর্শ রেখার বিপরীত পাশে যদি দুইটা বৃত্তের কেন্দ্র অবস্থান করে তাহলে সেটিকে বলা হবে বহিঃস্পর্শক। তার মানে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো বলা আছে কি বৃত্তাংশ। বৃত্তাংশটা কি, এখন এখান থেকে যদি আমি দেখাই, দেখো এই যে বৃত্তের একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দু একটা নাম দিলাম এ, নাম দিলাম হলো বি, তার মানে এই বৃত্ত দেখো এই বিন্দুর ফলে দেখো তো এই যে একটা অংশ পরিধির একটা অংশ হয়েছে, এই অংশটা কি উৎপন্ন করছে, একটা চাপ উৎপন্ন করছে। আবার এই বিন্দু দুটো যদি সংযোগ করি তাহলে কি উৎপন্ন করলো, একটা জ্যা উৎপন্ন করলো। তার মানে চাপ এবং জ্যার দ্বারা যে খণ্ডিত অংশ, এই যে এইটুকু আমি একটু কালার করে দিচ্ছি, এই অংশটাকে বলা হবে কি বৃত্তাংশ। তার মানে কি বোঝালো, একটি চাপ এবং
ওই চাপের দ্বারা গঠিত যে ওই দুটার খণ্ডিত অংশ সেটাকে বলা হবে কি বৃত্তাংশ। এরপরে বলা আছে কি বৃত্তকলা। এখন বৃত্তকলাটা কি দেখো, এটা হলো একটা কি ব্যাসার্ধ। এখন এরপরে যদি আরেকটা ব্যাসার্ধ নেই, দেখো একটা ব্যাসার্ধ, তার মানে দুইটা ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে দুইটা ব্যাসার্ধ নিলাম। এই দুইটা ব্যাসার্ধ দেখো এই একটা বিন্দুতে ছেদ করছে পরিধির উপরে, এই একটা বিন্দু, তার মানে এই বিন্দু দ্বারা দেখো তো একটা চাপ উৎপন্ন করছে, তাই না? তার মানে একটা চাপ এবং দুটো ব্যাসার্ধর মধ্যবর্তী যে অংশ সেই অংশকে বলা হলো কি বৃত্তকলা। তার মানে বুঝতে পারছো যে দুইটা ব্যাসার্ধ আর ব্যাসার্ধ দ্বারা গঠিত যে চাপ তার মধ্যবর্তী যে অংশটুকু সেই অংশটুকু বলা হবে বৃত্তকলা। এরপরে বলা আছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তার মানে বৃত্তের মধ্যে আঁকানো একটা চতুর্ভুজ কেমন হবে, মনে করো হয়তো এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের মাঝে যদি আমি এরকম একটা এরকম চতুর্ভুজ আঁকালাম, তার মানে এটাকেই বলা হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তার মানে বৃত্তের দেখো এই যে চতুর্ভুজের চারটে বিন্দু, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বিন্দু কি আছে বৃত্তের পরিধির উপর আছে। তার মানে এটা হলো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক একই কৌশল বৃত্ত অন্তর্লিখিত ত্রিভুজ মানে কি, তার মানে বৃত্তের মধ্যে কি হবে, হয়তো আমি এরকম একটা ত্রিভুজ আঁকালাম, তার মানে বৃত্ত অন্তর্লিখিত কি হলো একটা ত্রিভুজ হলো। তার মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু কি আছে বৃত্তের পরিধির উপর অবস্থিত। তার মানে এটা হলো বৃত্ত অন্তর্লিখিত ত্রিভুজ। এখন দেখো তোমাদের যেটা আসলো সেটা হলো কি পরিবৃত্ত। এই পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত এগুলো প্রতি পরীক্ষায় সাধারণত একটা করে প্রশ্ন থাকে। তো এখন পরিবৃত্ত দেখো, দেখো এই পরিবৃত্ত এখন একটা যদি আমি ত্রিভুজ আঁকাই, যে কোনো মাপের ত্রিভুজ হতে পারে, এই ত্রিভুজ আঁকালাম। এখন দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা, তিনটা। একটা হয়তো নাম দিলাম এ, আর একটা শীর্ষবিন্দু বি, আর একটা শীর্ষবিন্দু হলো সি। এখন এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে ওই বৃত্তটাকে বলা হবে কি পরিবৃত্ত। অর্থাৎ এখানে আঁকালে তো এভাবে হবে না, এটা নির্দিষ্ট মাপ আছে। যদি আমি এরকম করে হয়তো আঁকানোর চেষ্টা করি তো হবে না। তারপর এরকম করে হবে কি তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এমন একটা বৃত্ত, সেটাকে বলা হবে কি পরিবৃত্ত। এরপরে আসে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তটা কেমন বুঝতে পারছো, অন্তর মানে ভিতরে, ভিতরে কি হবে বৃত্ত, কার ভিতরে দেখি আমরা। এখন এটাও যে কোনো মাপের ত্রিভুজ হতে পারে। এখন দেখো এটা শীর্ষবিন্দু আছে এ বি সি, নাম দিলাম এ বি, এরপর হলো সি। এখন অন্তর্বৃত্ত হলো এই ত্রিভুজের তিনটা বাহু, দেখো একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু, তিনটা বাহুকে স্পর্শ একটা বিন্দু দিয়ে স্পর্শ করে যায় এমন বৃত্তটাকে বলা হবে কি অন্তর্বৃত্ত। যেমন এখানে হয়তো কেন্দ্র থাকবে এরকম, এরকম করে একটা বৃত্ত, দেখো এখানে একটা বিন্দুতে স্পর্শ করেছে, এখানে একটা বিন্দুতে স্পর্শ করেছে, এখানে একটা বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে তিনটা বাহুকে একটি স্পর্শ করে যায়, স্পর্শ তিনটে বাহুর স্পর্শ বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তকে কি বলা হবে অন্তর্বৃত্ত বলা হবে। এরপরে বলছে কি দেখো সমবৃত্ত। সমবৃত্ত মানে কি এবার দেখে দেখো, যদি আমি একটা বৃত্ত আঁকাই, এখন এই বৃত্তের উপর যদি এরকম হয় যে আমি একটা চতুর্ভুজ আঁকালাম, হয়তো এর নাম দিলাম এ বি সি ডি। এখন দেখো এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু এ বি সি ডি, অর্থাৎ 1 2 3 4, চারটা শীর্ষবিন্দুই যদি বৃত্তের পরিধি বরাবর অবস্থান করে, পরিধির কোনো একটা বিন্দু হয়, এই যে একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু চারটা বিন্দু, এই চারটা বিন্দুই কি হয়েছে বৃত্তের পরিধির কোনো একটা বিন্দু হয়েছে। হ্যাঁ এই একটা বিন্দু, এই যে বিন্দু হয়েছে, তাহলে মানে চতুর্ভুজের চারটা বিন্দুই বৃত্তের পরিধির উপর অবস্থান করছে, তাহলে এটাকে বলা হবে কি সমবৃত্ত। আবার